আমরা যা দেখলাম অস্থির পরিস্থিতি নির্বাচনের জায়গায় জায়গায় একটা গন্ডগোলের ঘটনা ঘটেছে এই কিছুদিন আগে গতকাল ব্যারাকপুরের ভোট শেষ হয়েছে নদীর ওপার শ্রীরামপুর সমস্ত জায়গায় যে ঝামেলা কেন্দ্রীয় বাহিনী রয়েছে রাজ্যে তারপরেও এড়ানো যাচ্ছে না। কেন্দ্রীয় বাহিনী সম্বন্ধে শুধু আমরা বলছি না, কেন্দ্রীয় বাহিনী সম্বন্ধে বিজেপিও অভিযোগ করছে, বিজেপির প্রার্থীরা। আমরা দেখলাম বিজেপির প্রার্থীরা মুর্শিদাবাদে কম্বলের তলায় আছে। মোহাম্মদ সেলিম দেখলেন যে ঘেঁটি ধরে ভুয়ো এজেন্টকে বের করলো। SM সাদি মানুষ নিয়ে গিয়ে ভোট দিল, সব্যসাচী মানুষ নিয়ে গিয়ে ভোট দিল সাথে করে গিয়ে। দীপশিতা দেখলেন প্রবল আক্রমণের মধ্যে ডেটে দাঁড়িয়ে ভোট করলো। প্রশ্নটা হচ্ছে মানুষ তার ভোট দেবে, যে বেশি ভোট পাবে সে জিতবে। যে কোনো প্রার্থীর যে কোনো জায়গায় যাওয়ার সুযোগ আছে। আপনি দেখছেন খেয়াল করে, কোথাও তৃণমূল প্রার্থীকে ঘিরে বিজেপির বিক্ষোভ, কোথাও বিজেপির প্রার্থী ঘিরে তৃণমূলের বিক্ষোভ, কোনো সময় আমাদের প্রার্থীকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ। এটা হচ্ছে এটা কি? একজন বলছেন যে অমুক নেতা এলো বলে পিসফুল নির্বাচন হচ্ছিল, আনপিসফুল হয়ে গেল। আচ্ছা, পিসফুল নির্বাচন যদি কোথাও হয় তাহলে অমুক নেতার যাওয়ার অধিকার নেই? সমস্ত ক্যান্ডিডেটের সব বুথে যাওয়ার অধিকার আছে। আসলে তৃণমূল কংগ্রেস একটা বেনিফিশিয়ারি তৈরি করেছে। তৃণমূল এখন 4 ধরনের, এক হচ্ছে জেলে, 2 হচ্ছে বেলে, 3 হচ্ছে ডাক এলো বলে, আর 4 হচ্ছে ডাক এলেই বিজেপিতে গেল বলে। তৃণমূল এখন 4 ধরনের, একটা বিরাট অংশের বেনিফিশিয়ারি, সেইকে নিয়ে এসব চলছে। আমাদের কথা হচ্ছে যে এত খরচা করে নির্বাচন হচ্ছে, QRT টিম, অবজারভার, পুলিশ অবজারভার সব হচ্ছে, তাহলে এইরকম সিচুয়েশান কেন এরকম সিচুয়েশান হবে? কেন মানুষ ভোট দিতে গিয়ে বাধাপ্রাপ্ত হবে? কেন হিংসা হবে? কেন রক্ত ঝরবে? হাওড়ায় রক্ত ঝরল, যে দলেরই লোক হোক না কেন প্রার্থীদের গাড়ি ভাঙচুর করে দেওয়া হবে? কেন আক্রান্ত হতে হবে? এইটা আমরা বলছি। একদমই তাই। এরকম উল্টো দিক থেকে অভিযোগ আসছে, একেবারে স্বয়ং মুখ্যমন্ত্রী বলে ফেলছেন মাঝে মধ্যেই তো রামবাম জোট বেশ কিছু জায়গায় তৃণমূলকে হারানোর জন্য চক্রান্ত চলছে। মুখ্যমন্ত্রী তো বলেছেন আমাদের CPM-এর কান মুলে দেবেন। তো আমি বলবো আমাদের তো কান আছে, দেখুন, চাইলে তৃণমূল কর্মীরা আমাদের কান মুলতে পারেন। দেখুন, কান আছে আমাদের। তৃণমূল দোকান কাটা বলেই এখনও এত নেতা মন্ত্রীরা জেলে এখনও ভাষণ দিচ্ছে। আর তৃণমূলের কিছু দুর্নীতিগ্রস্ত নেতারা তারা এখন বিজেপির ঘরে ঢুকে পড়েছে। আমরা তো 2016 সাল থেকেই স্লোগান দিয়েছিলাম, চোর ধরো জেলে ভরো। বিজেপির স্লোগান কি? চোর ধরো তৃণমূল কংগ্রেসে ভরো। আমরা দেখতে পাচ্ছি তাই। আমাদের কথা হচ্ছে রুটি রুজির কথা। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, কেরোসিন তেল, দুধ, বিদ্যুৎ দাম বাড়বে না কমবে? জিনিসপত্রের দাম কেন আকাশ ছোঁয়া? কেন ইলেকট্রাল বন্ডে টাকা নিয়ে 6,000 কোটি 6,500 কোটি টাকার উপর টাকা নিয়ে ওষুধের দাম বেড়ে গেল? কেন ইউনিট প্রতি বিদ্যুতের দাম বাড়ছে আর গোয়েঙ্কারা টাকা দিচ্ছে মমতাকে, আর শেল কোম্পানিগুলো টাকা দিচ্ছে, ওষুধের কোম্পানিগুলো টাকা দিচ্ছে, এমনকি CBI ED রেড করছে যে কোম্পানি, যে ফেরেববাজ কোম্পানি, সেই কোম্পানি হচ্ছে টাকা দিচ্ছে নরেন্দ্র মোদীকে। তো আমরা দেখছি এগুলো অত্যন্ত খারাপ। এটাতে মানুষের প্রতিদিনের জীবন যন্ত্রণা লাঘব হচ্ছে না, মানুষ আরও বিপদে পড়ছে। একদমই তাই। এই ইলেকট্রাল বন্ডের যে প্রসঙ্গ উঠলো তাতে কিন্তু বিজেপি মুখপাত্ররা জবাব দিয়েছে একেবারে পরিষ্কার। সেই জবাবটা ঠিক এমন যে চাঁদা ছাড়া পার্টি চলবে কি করে? চাঁদা নেওয়ার তো একটা পদ্ধতি থাকবে, সেই পদ্ধতি হচ্ছে ইলেকট্রাল বন্ড, যার মাধ্যমে বেনিফিশিয়ারিকে জানা যায়। বাহ। তা বিজেপির মুখপাত্ররা কখন কি বলেন আমি বুঝতে পারি না। তো বিজেপির মুখপাত্ররা এখন বলছেন চাঁদা নেওয়ার নাকি ওটা পদ্ধতি। তাহলে লুকিয়ে রেখেছিলেন কেন? কোর্ট কেস করতে হলো কেন? সুপ্রিম কোর্টে যেতে হলো কেন? রাইট টু ইনফরমেশন অ্যাক্টে জানালেন না কেন? সুপ্রিম কোর্টে গিয়ে CPIM-কে কোর্ট কেস করে বের করতে হলো কোন রাজনৈতিক দল কত হচ্ছে ইলেকট্রাল বন্ড নিয়েছে। এমনকি কোভিশিল্ড যে নিয়েছি আমরা, কোভিশিল্ডের কোম্পানির কাছ থেকে 50 কোটি টাকা নিয়েছে নরেন্দ্র মোদী। আমাদের কথা হচ্ছে এইগুলো কেউ বলবে না। ওর বাবাকে ডেকে নিয়ে আসছি, ওর মাকে ডেকে নিয়ে আসছি, মুখ্যমন্ত্রী ভাষণে বিপ আওয়াজ হচ্ছে, বিপ আওয়াজ দিয়ে মুখ্যমন্ত্রীর ভাষণ হচ্ছে। মুখ্যমন্ত্রী যে জনসভায় বলছেন, টিভি চ্যানেলগুলো বিপ আওয়াজ দিতে হচ্ছে। আমি শেষবার আশুতোষ কলেজের রকে এই ভাষা শুনেছিলাম, তো তারপর আমি শুনিনি আর। তো ওরকম এটা কি হচ্ছে? ওর বাবাকে ডেকে নিয়ে আসছে, ওর কাকাকে ডেকে নিয়ে আসছে। আসলে প্রতিদিনের রুটি রুজি, আন্দোলন, সংগ্রাম, অধিকার, লড়াই, সে কথা নিয়ে কেউ কোনো কথা বলছে না। আমি বলছি তোমাকে একটা গল্প বলি। আমি যখন ছোটো ছিলাম, আমি যখন ক্লাস 6-এ পড়ি, আমার এক বন্ধু হঠাৎ বাড়িতে মার খাচ্ছে, মানে ওর বাবা ওকে প্যাঁদাচ্ছে। তো আমি মাঠে খেলছিলাম, আমি খবর পেয়ে ছুটে গেলাম, কাকুকে বললাম, কাকু মারছেন কেন? তো কাকু একটা খাতা আমার দিকে এগিয়ে দিল। আমি দেখলাম আমার বন্ধু, ছোটোবেলার বন্ধু, হাফ ইয়ারলি পরীক্ষায় ক্লাস 6 আমরা তখন, অঙ্কে 100-এ 5 পেয়েছে। তাই বললাম 5 পেয়েছে বলে মারছেন কেন? পরের বার ভালো ফলাফল করবে। বলছে আমি 5 পেয়েছে বলে মারছি না, আমি তোর বন্ধুকে জিজ্ঞেস করেছি, মানে ওর বাবা ছেলের কথা বলছে তোর বন্ধুকে আমি জিজ্ঞেস করেছি
যে তুই অঙ্কে 5 কেন পেয়েছিস? ও তখন বলছে বাবা আমি তো 5 পেয়েছি, আমার বেস্ট ফ্রেন্ড অঙ্কে 1 পেয়েছে। আপনি সন্ধ্যেবেলা টিভি চ্যানেলটা চালান, আমার ঠিক ছোটোবেলার বন্ধু একজন 5 পেয়েছে, একজন 1 পেয়েছে, একজন বলছে এসএসসি চোর, একজন বলছে তুই ব্যাপম চোর, একজন বলছে তেহেলকা, একজন বলছে নারদা, একজন বলছে হাতরাস, একজন বলছে কামদুনি, একজন বলছে উন্নাও, একজন বলছে গেদে। কী হচ্ছে এটা? ব্যাপম কেলেঙ্কারির সাথে এসএসসি কেলেঙ্কারির কী পার্থক্য আছে? তৃণমূলের নেতারা নারদায় টাকা নিয়েছে, প্রাক্তন তৃণমূলের নেতা যে এখন বিজেপিতে আছে সেও নারদায় টাকা নিয়েছে, কিন্তু আপনি নারদা তো প্রথম দেখেননি না, আপনি প্রথম দেখেছেন তেহেলকা টেপকাণ্ডে বিজেপির সর্বভারতীয় সভাপতি বঙ্গারু লক্ষণকে টাকা নিতে। হাতরাস আর হাঁসখালির মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? উন্নাও আর কামদুনির মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? বিজেপির নেতারা শুধু শাহজাহান বলে, শিবু হাজরা বলে না, উত্তমের কথা বলে না। আমরা বলছি খারাপ, শাহজাহানরা খুবই খারাপ, তৃণমূল খুবই খারাপ কাজ করেছে সন্দেশখালিতে। কিন্তু আমি এই খারাপটা বলতে গিয়ে আমি বিলকিস বানুর ধর্ষকদের যারা সংবর্ধনা দিল তাদের আমি গ্লোরিফাই করতে পারি না, তো তাদের আমি গ্লোরিফাই করবো কী করে? তাহলে আমার ঠিক ছোটোবেলার বন্ধুর 1 পাওয়া আর 5 পাওয়ার মতো, ছোটোবেলা আমার বন্ধু অঙ্কে 1 পেয়েছে আর 5 পেয়েছে, একজন 5 পেয়েছে, একজন 1 পেয়েছে। এ বলছে তুই এসএসসি চোর, এ বলছে তুই ব্যাপম চোর, এ বলছে নারদা, এ বলছে তেহেলকা, এ বলছে সারদা, এ বলছে তেহেলকা, এ বলছে হাতরাস, এ বলছে হাঁসখালি, এ বলছে কামদুনি, এ বলছে উন্নাও। হোয়াট ইজ দিস? তৃণমূল বিজেপিকে চোর বলছে, বিজেপি তৃণমূলকে চোর বলছে। আসলে প্রতিদিনের মানুষের জীবন যন্ত্রণার সমস্যা সেইটা হচ্ছে সামনের দিকে আসছে না। আর ইদানিংকালে আপনি দেখবেন যা হচ্ছে বলছে 34 বছর, 34 ইয়ার্স। মানে আমি তো আমার এক তৃণমূলের বন্ধুকে টিভিতে জিজ্ঞেস করলাম যে তোমার বয়স কত, বলছে ভুল করে বলে ফেললো 34। মানে আমি তারপরে জিজ্ঞেস করিনি তোমার বাবার বয়স কত, তাহলে হয়তো বলতো 34। তো যা হচ্ছে বলছে 34 বছর। তো আসলে আমরা তো তৃণমূলকে বারণ করছি না, আপনারা মিটিং করে বলুন না আপনার ধান উৎপাদনে প্রথম, চাল উৎপাদনে প্রথম, সবজি উৎপাদনে প্রথম, মাছ উৎপাদনে প্রথম, কৃষকের ফসলের দাম পাওয়াতে প্রথম, শ্রমিকের মজুরিতে প্রথম, বলতে পারবেন না কোথায় প্রথম? খাটের তলায় টাকায় প্রথম, দুর্নীতিতে প্রথম, কাটমানিতে প্রথম, গরু পাচারে প্রথম, বালি পাচারে প্রথম। এখন আমাদের কথা হচ্ছে সিবিআই ইডি তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না। যেরকমভাবে তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে বিজেপি লড়তে পারবে না, তার কারণ ওপরে সেটিং আছে। আরএসএস চায় না তার দুর্গার ভাইপোর কোনো ক্ষতি হোক। সেরকমভাবেই তৃণমূল এই বিজেপির সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে লড়তে পারবে না। তৃণমূল নিজেই নিয়ে এসছে বিজেপিকে ডেকে আমাদের রাজ্যে, লড়তে পারবে না। তার কারণ তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত দল। আমাদের কথা হচ্ছে পার্থক্য ছিল, আছে, থাকবে। আমরা যখন পার্লামেন্টে 61 যখন 2004 সাল, তখন কেরোসিন তেলের দাম 1 পয়সা বাড়েনি, আজকে 13 টাকার কেরোসিন তেল সেঞ্চুরি করতে চলেছে। আমরা যখন পার্লামেন্টে 61 তখন সামান্য পয়সা পেট্রোলের দাম বেড়েছিল, আজকে 50 টাকার পেট্রোল 107 টাকা হয়েছে। আমরা যখন পার্লামেন্টে 61 তখন রান্নার গ্যাসের দাম বেড়েছিল 25 টাকা 75 পয়সা, এখন 350 টাকা রান্নার গ্যাস 1200 টাকা হয়, সামান্য কিছু দাম কমেছে। আমরা যখন পার্লামেন্টে 61 তখন রাইট টু ইনফরমেশন অ্যাক্ট পাস হয়েছে, যার মাধ্যমে আপনি জানতে পারলেন যে তৃণমূল আর বিজেপি কত কোটি কোটি টাকা ইলেকট্রাল বন্ড থেকে নিয়েছে এবং ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা করেছিল। আমরা বলছি আমরা যখন পার্লামেন্টে 61 তখন হচ্ছে আসলে মানুষের কথা, প্রতিদিনের জীবন যন্ত্রণার কথা, তা হচ্ছে পার্লামেন্টে পৌঁছে গেছে। আমরা যখন পার্লামেন্টে 61 তখন 2004 সাল, তখন গোটা দেশে 100 দিনের কাজ চালু হলো, তখন মমতা ব্যানার্জি বিজেপির সাথে। আর আজকে 100 দিনের কাজ নিয়ে কি হচ্ছে? আজকে 100 দিনের কাজ নিয়ে বলছে তোরা চুরি করেছিস, তোদের টাকা বন্ধ করে দিয়েছি, বেশ করেছি, বিজেপি বলছে। আর এরা বলছে দিল্লির জমিদাররা আমার টাকা আটকে দিয়েছে। আমরা বলছি আসলে দুটো সরকারের তুতু মেয়েতে বাংলার মানুষ প্রতারিত হচ্ছে। 100 দিনের কাজের টাকা মোদির বাপের টাকা না, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মমতার পৈতৃক সম্পত্তি না, আর ওটা ভাণ্ডার না। ভাণ্ডার ছিল পার্থ চ্যাটার্জির বান্ধবীর খাটের তলায়, ওইটা হচ্ছে ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার না। লক্ষ্মীর সাহায্য, আমরা ডোল পলিটিক্স বলি না। একজন মানুষ, একজন মহিলা, সে 1000 টাকা পাচ্ছে, আমাদের কোনো আপত্তি নেই। আমরা বলছি 1000 টাকায় চিড়ে ভেজে না, যখন জিনিসপত্রের এতটা দাম। আমাদের কথা হচ্ছে, আমাদের কথা কি 100 দিনের কাজ নিয়ে একদল বলছে তোরা চুরি করেছিস, তোদের টাকা দেবো না, একদল বলছে বেশ করেছি, চুরি করেছি, মানে ওরকম বলছে না, আমরা ভাবখানা এরকম আর কি, যে দিল্লির জমিদাররা আমাদের টাকা আটকে দিয়েছে। আমরা বলছি যারা চুরি করেছে তাদের জেলে ভরো, যারা চুরি করেনি তাদের টাকা বন্ধ করো না। একদল চুরি করলেও বিজেপি যাদের জেলে ভরলো না, আপনি একজনের নাম বলতে পারবেন না, পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদের মেম্বার, গ্রাম পঞ্চায়েতের মেম্বার, জেলা পরিষদের সভাপতি, 100 দিনের কাজের টাকা মারার জন্য যাদের জেল হয়েছে। কিন্তু সব মানুষের টাকা বিজেপি বন্ধ করে দিয়েছে। আসলে যারা চুরি করলো তাদের বিজেপি ধরছে না, উল্টে সব মানুষের টাকা বন্ধ করে দিয়ে বিজেপি তৃণমূলকে পলিটিক্যাল ভেন্ডাটা বলার সুযোগ করছে এবং করে দিচ্ছে, এবং একটা বাইনারি তৈরি করছে। আমরা বলছি চোর ধরো জেলে ভরো, আর সব মানুষের টাকা তুমি বন্ধ করতে পারো না 100 দিনের কাজের টাকা, কারণ এটা মোদির বাপের টাকা না।
একদমই যাই, ধর্ম রাজনীতির আঙিনায় চলে আসছে। বুদ্ধবাবু যেমনটা শেষবারের মতন বলতেন যে 5 বছর পরে আমরা গিয়ে কোথায় দাঁড়াবো, কলকারখানা নেই, সেই আবার মন্দির মসজিদের ইস্যু। আমি বলছিলাম কার্তিক মহারাজকে আক্রমণ করলেন ভারত সেবাশ্রম সংঘের একেবারে তার নামও জড়িয়ে পড়ল। সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী একটা রাজনৈতিক স্টেজ থেকে তৃণমূলের এজেন্ট বসতে দেবেন না বলেছেন। এও তো এক ধর্মের সঙ্গে রাজনীতি মিশিয়ে আমি এইসব ব্যাপার নিয়ে মন্তব্য করতে চাই না। খুবই আনফর্চুনেট, তৃণমূলের সাথে প্রথম থেকে যারা ছিল তারা কেউ থাকেন না। আপনি যার কথা বলছেন, আমি তো একটা শুনেছিলাম উনি তৃণমূলকেই সমর্থন করে বলতেন, তৃণমূলের সুখ্যাতি করতেন। প্রকাশ্যে কোনোদিন তৃণমূল করেননি বলতে করেননি ঠিকই, কিন্তু একটি নির্বাচনের আগে উনি তৃণমূলের আবেদনে অন্তত ওনার নাম ছিল। তো আমি জানি না উনি অন্য কেউ কিনা, আমি বলতে পারবো না। কিন্তু আমি একটা কথা বলছি যে কোনো ধর্মের ওপর আঘাত করা উচিত না, কোনো ধর্ম বিশ্বাসী মানুষের ওপর আঘাত করা। কমিউনিস্টরা বিশেষ করে না। আমাদের কথা হচ্ছে ধর্ম যার তার, দেশ সবার। তো বিজেপি তৃণমূল একটা বাইনারি তৈরি করার চেষ্টা করে। আমি শুধু আপনাকে একটাই কথা বলবো, আপনি দেখেছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে কোনো দিন ফেস টুপি পরে নামাজ পড়তে দেখেছেন? আপনি জ্যোতি বসুকে কোনো দিন ফেস টুপি পরে নামাজ পড়তে দেখেছেন? আপনি জ্যোতি বসুকে কোনো দিন দুর্গা প্রতিমার চোখ আঁকতে দেখেছেন? আপনি বুদ্ধদেব ভট্টাচার্যকে কোনো দিন দুর্গা প্রতিমার চোখ আঁকতে দেখেছেন? জ্যোতি বসুকে বা বুদ্ধদেব ভট্টাচার্যকে হিন্দু সাজতে হয়নি। মোদিকে হিন্দু সাজতে হয়, মমতাকে মুসলমান সাজতে হয়। মমতাকে ঈদের নামাজে গিয়েই মুসলিমদের সামনে বিজেপিকে গালাগাল দিতে হয়। ঈদের নামাজের মঞ্চকে মমতা ব্যবহার করেন রাজনীতিতে, যেটার প্রয়োজন নেই। আপনি যদি নীতি নিতে নেন দেশের মানুষের জন্য, তাহলে গরিব মুসলমানেরও সুবিধা হয়, গরিব হিন্দুরও সুবিধা হয়। আসলে লড়াইটা 1% মানুষের সাথে 99% মানুষের। 1% হাতে সব কিছু, সব ধন সম্পদ, আর 99% আমার তোমার সাধারণ মানুষের, নিম্ন মধ্যবিত্ত মানুষের পেটে গামছা। এখন ওরা বোঝে যে একটা গরিব মানুষ যে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় সে আমার শত্রু না, একটা গরিব মানুষ যে বিজেপিকে ভোট দেয় দাদা সে কিন্তু আমার শত্রু না। ওরা সেটা বোঝে, সেই কারণে এই 99% মানুষকে ওরা ভাগ করে দিয়েছে। তুমি এসসি, তুমি এসটি, তুমি ওবিসি, তুমি কুর্মি, তুমি রাজবংশী, তুমি নেপালি, তুমি বিহারি, তুমি বাঙালি, তুমি শিয়া, তুমি সুন্নি, তুমি ক্যাথলিক, তুমি প্রোটেস্ট্যান্ট। ওরা আমাকে ভাগ করতে চায়, ধর্মের ভিত্তিতে ভাগ করতে চায়। কী চায় বিজেপি চায় হিন্দুদের ভোট। কী চায় তৃণমূল কংগ্রেস চায় মুসলমানের ভোট। আমরা কি চাই? খেটে খাওয়া প্রান্তিক মানুষ, গরিব মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, মধ্যবিত্ত মানুষের ভোট। এটাই পার্থক্য।